মিটফোর্ড হত্যাকাণ্ডে আরও 2 জন গ্রেফতার। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীদের। আধিপত্য, দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিহিংসার জেরেই একের পর এক খুন খারাপি। গত 7 মাসে 150 জনকে হত্যা। একদিন বাড়িয়ে হলেও জুলাইয়ের মধ্যেই জুলাই সনদের আশা আলী রিয়াজের। শাপলার দাবিতে আবারও ইসিতে এনসিপি। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বেই এনবিআর কর্মকর্তাদের আন্দোলন। টার্গেট ছিল সরকার পতন, বলছেন উপদেষ্টা ফাউজুল কবির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সোহাগ হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও 2 জনকে। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 7-এ। এদিকে মিটফোর্ড হাসপাতালের সামনে রাস্তার ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। আর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাটডাউন রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। নিরাপত্তার দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন। আগে থেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন তারা। সোহাগ হত্যার পর থেকে তাদের সেই দাবি আরও জোরালো হচ্ছে। প্রকাশ্যে খুনের ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা। এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি পয়েন্ট। সামনে একটা হোস্টেল আছে আলাউদ্দিন ছাত্রাবাস, সেখানে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে থাকে। ওইদিকে আরেকটা ছাত্রাবাস আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম ছাত্রাবাস, সেখানে বাকি সিনিয়র বেচগুলো থাকে। তো মানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ক্যাম্পাসের মধ্যে, সেটা হচ্ছে আনসার ক্যাম্পের সামনে, এবং আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করেছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো বা এই ঘটনাটা হতো না। সাধারণ শিক্ষার্থী আমরা একটা সেকেন্ড বেস্ট মেডিকেল কলেজে পড়ালেখা করি। আমাদের স্টুডেন্টের সেফটি দরকার আছে। চান জীবনের নিশ্চয়তা। আমাদের হসপিটাল নিরাপত্তা নিশ্চিত করাতে যথেষ্ট পরিমাণ আনসার মোতায়েন করতে হবে, এবং কার্যকর আনসার, কোনো ধরনের ইনএক্টিভ আনসার নয়। 2 নাম্বার, বহিরাগতদের প্রবেশ সীমিত করতে হবে, নিষিদ্ধ করতে হবে বহিরাগতদের প্রবেশ। রাত 12টার পরে এডওয়ার্ডের সামনে পোলাপান নেশাগ্রস্ত অবস্থায় থাকে, ওইটা আমাদের পরিহার করতে হবে। ঠিক পদক্ষেপ এবং সঠিক ক্লাস মানে একদম দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখতে পাচ্ছি, ততক্ষণ আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। আমরা ক্লাস এবং পরীক্ষা সব পরিহার করছি। এদিকে রবিবার সকাল থেকেই মিটফোর্ড হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে রাস্তার ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। সোহাগ হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি সজীব ও রাজীবকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানী ঢাকা এবং নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে ডিবি আরও 2 জনকে আটক করেছে। এই নিয়ে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলো। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে, এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। সোহাগ হত্যার পর থেকে চাপা উত্তেজনা এলাকাবাসীর মাঝে। নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সুন্দরভাবে বেঁচে থাকার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে খুন খারাপি, যার মূলে রয়েছে আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিহিংসার মতো ঘটনা। এতে দিন দিন আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, শুধু চলতি বছরেই এখন পর্যন্ত সারা দেশে সহিংসতার ঘটনায় নিহত হয়েছে অন্তত 150 জন, যার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে রাজনৈতিক সহিংসতা ও মব জাস্টিসের ঘটনায়। আইনের সঠিক প্রয়োগ না থাকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের অনাস্থাকেই বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের 10 মাস পেরিয়ে গেলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি। ফলে দিনে দুপুরে ছিনতাই, ডাকাতি, হত্যার ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। সেই সঙ্গে মব জাস্টিসের ঘটনা তো আছেই। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, শুধু চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশের রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে অন্তত 79 জন, আর গণপিটুনির ঘটনায় 67 জন। এ সময় ধর্ষণের শিকার হয়েছে 476 জন, আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে 14 জনকে। আইন ও সালিশ কেন্দ্রে আরেক তথ্য বলছে, গত 10 মাসে মব সৃষ্টির মাধ্যমে সারা দেশে 174 জন নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধারা।
এমন বাস্তবতায় আইনের কঠোর প্রয়োগ ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে আনা সম্ভব নয় বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের কঠোর এবং দৃষ্টান্তমূলক এবং বলা যেতে পারে স্বচ্ছ এবং দ্রুততার সাথে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল সেই ব্যবস্থা আমরা গ্রহণও করতে পারিনি। সেই ব্যবস্থা গ্রহণ করার প্রশ্নে যে আলাপগুলো করা দরকার, দ্রুততার সাথে কার্যকরী আলাপ, সেই আলাপগুলো আমরা করতে পারিনি। বরং আলাপগুলো না করে, ব্যবস্থা না করে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী নিজেদেরকে বিবৃতির মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে বিবৃতির মধ্যেই নিজেদেরকে সীমিত বা আবদ্ধ রেখেছে। আর এই সুযোগটা তো অপরাধপ্রবণ ব্যক্তি যারা আছে তারা নিবেই। দেশে দ্রুত বিচার না হওয়ার সংস্কৃতির কারণেই মানুষ আইন হাতে তুলে নিচ্ছে বলে মনে করেন মানবাধিকার কর্মী নূর খান। মব নিয়ন্ত্রণে আইনের কার্যকর প্রয়োগ ও দ্রুত শাস্তি নিশ্চিত করার পরামর্শ তার। সমাজে একটা শ্রেণী আছে যারা সমাজে অশান্তি তৈরি করে রাখতে চাচ্ছে, জিয়ে রাখতে চাচ্ছে। আর একটা রাজনৈতিক শক্তি আছে যারা এই অস্থিরতার সুযোগে তারা তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। এই গোষ্ঠীটি ক্ষুদ্র হলেও এরা মব ক্রিয়েট করে সন্ত্রাস তৈরি করছে, এরা সমাজের বিভিন্ন কাঠামো আঘাত দেওয়ার চেষ্টা করছে এবং এইটার মধ্য দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের একটা চেষ্টা করছে, যদিও এই শক্তিটা খুবই ক্ষুদ্র একটা শক্তি। আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রিক সহিংসতায় প্রতিনিয়তই বাড়ছে খুন খারাপি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৩ নম্বর আসামি রফিউল ইসলাম রাসেল এবং ২৯ নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজকে হাজির করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আগামী ২২ জুলাই তাদেরকে হাজির করতে বলা হয়েছে। এই দুই আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। এছাড়াও এই মামলায় গ্রেফতার ৪ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক অন্য ২৪ আসামিকে ২২ জুলাইয়ের মধ্যে হাজির হতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ বহাল রেখেছে ট্রাইব্যুনাল। এছাড়াও সাভারের আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় ৮ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলা শুনানির জন্য প্রসিকিউশন সময় চাইলে আগামী ১৬ জুলাই দিন ধার্য করা হয়। গত ২ জুলাই অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেদিন পলাতক ৮ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল ২ জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আর বাকি ২৪ জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন, যেটি রেজিস্ট্রার অফিস ব্যবস্থা নেবেন এবং পরবর্তী দিন ধার্য করেছেন ২২ জুলাই ২০২৫। ২২ জুলাইতে সেদিন পত্রিকা বিজ্ঞপ্তি হয়ে আসলে যারা পলাতক থাকবেন তাদের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে। তারপরেই অভিযোগ শুনানির দিকে মামলাটি যাবে। ৩০ জুলাইয়ের মধ্যে প্রয়োজনে একদিন বাড়িয়ে জুলাই সনদ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার ১২তম দিনে আলোচনার শুরুতেই তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরির লক্ষ্যে ঐক্যমত্যে পৌঁছতে হবে। এর জন্য দ্রুততার সাথে আলোচনার অগ্রগতির প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলো কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বলেন, আলোচনা বিলম্বিত হলে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক ও নির্বাচনের নানা কাজ বিলম্বিত হবে, যা কমিশন চায় না। জানান, সাংবিধানিক কাউন্সিল সহ কয়েকটি বিষয়ে অনৈক্য থাকলেও বেশ কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এর আগে কমিশনের আলোচনার জরুরি অবস্থা জারি এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সামান্য কিছু মতপার্থক্য ছাড়া দলগুলোর প্রতিনিধিরা মোটামুটি একমত। রবিবারের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। প্রক্রিয়া ইত্যাদির মধ্যে আপনাদের অংশগ্রহণের অর্থে সেটা বিলম্বিত হচ্ছে, সেটা আমরা চাই না। জাতীয় ঐক্যমত্য কমিশন চায় না এবং আমি নিশ্চিত যে আপনারাও চাচ্ছেন না। সেদিক থেকে বিবেচনা করে আমাদের যে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে আমরা আলোচনা করছি, সেগুলিতে যদি দ্রুত আমরা একটা ঐক্যমত্যের জায়গায় আসতে পারি, তাহলে আমাদের পক্ষে খুব সহজেই এই পর্বের এবং এই পর্বের একটি যৌক্তিক সমাপ্তি এবং একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। দর্শক, আমরা সরাসরি চলে যাব ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিস্তারিত জানতে। অবস্থা জারির ক্ষেত্রে সেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের ভিত্তিতে জরুরি অবস্থাটা জারি করা হয়। সেক্ষেত্রে আমরা বলতেছিলাম এইটার পরিবর্তন হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে
আর যে আলোচনাটা এসেছে যে মন্ত্রী পরিষভার অনুমোদনের ভিত্তিতে এটা করা হয়। এর সাথে আরেকটি যে বিষয় যুক্ত হয়েছে যে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভা প্লাস বিরোধী দলীয় যে প্রধান থাকবে অথবা তিনি যদি অনুপস্থিত থাকে তাহলে বিরোধী দলীয় উপনেতাকে যুক্ত করে জরুরি অবস্থা জারি করা হবে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম জরুরি অবস্থা জারির ক্ষেত্রে কিছু মৌলিক অধিকার রয়েছে, সেগুলো শাপলা প্রতীকের বিকল্প কোনো প্রতীক নিয়ে ভাবছে না এনসিপি, এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকাল 11টায় সিইসির সাথে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে। উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এনসিপির নেতারা দলের নিবন্ধন, দলীয় প্রতীকের বিষয়ে ইসির সিদ্ধান্ত ও প্রবাসী ভোটারের বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, আইনগতভাবে শাপলা পেতে কোনো বাধা নেই বলেও মনে করেন তিনি। তারপরও তা দেয়া না হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন, তাদের আতঙ্ক দূর করতে অভয় দেওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এবং এনবিআর সংক্রান্ত উপদেষ্টা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জ্বালানি উপদেষ্টা স্বীকার করেন, রাজনৈতিক নীতি এবং রাজস্ব বাস্তবায়ন বিষয়ে জারি করা অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হলেও শুরুতে বিষয়টি ধরতে পারেনি উপদেষ্টা কমিটি। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে নিয়মতান্ত্রিক দাবি না জানিয়ে এনবিআর কর্মকর্তারা চরম অন্যায় করেছেন। আন্দোলনটি শুরুতে নিরীহ থাকলেও পরে দেশের অর্থনীতির ধ্বংস এবং সরকার বিরোধী অবস্থান তৈরি করে বলে জানান তিনি। ফাউজুল কবির খান আরও জানান, এনবিআর নামটি শুনলেই অনেকে লম্বা হাসি দেয়, তাই নামটি বাদ দিয়ে দুটি বিভাগ করার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন তিনি। প্রশাসন ক্যাডারের খবরদারি গ্রহণযোগ্য নয় জানিয়ে বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগে নীতিমালা করা হবে। সরকারের প্রতি আস্থা ফেরাতে এনবিআর কর্মকর্তাদেরই আচরণে পরিবর্তন এবং রাজস্ব আহরণ বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক শুধু ট্যারিফের বিষয় নয়, এর সাথে দেশটির কৌশলগত অবজেক্টিভ রয়েছে বলেও জানান ফাউজুল কবির খান। মিটফোর্ডে ব্যবসায়ীকে খুনের ঘটনায় যেই জড়িত হোক না কেন, যে পরিচয়ই থাকুক না কেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা জানান তিনি বলেন, মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যার ঘটনা দুঃখজনক, সভ্য সমাজে তা মেনে নেওয়া যায় না। জানান 19 জনের মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মব সৃষ্টি, চাঁদাবাজি, দখলবাজি এবং অস্থিরতা সৃষ্টিকারীদের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় জাতীয় নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রোজার আগে পরে নির্বাচন যখনই হোক না কেন, ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতির চেষ্টায় কাজ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানী মিটফোর্ডে যে একটা ঘটনা ঘটছে, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা এবং খুবই একটা দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা একটা সভ্য সমাজে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিচার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। সকাল 11:30টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে জুলাই অভ্যুত্থানে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণভবনে গিয়ে স্বৈরাচারের মদতদাতা শিক্ষকদের বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান। এ সময় তারা গণহত্যার মদত দেয়া এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত এমিরাটস অধ্যাপকদের দ্রুত অপসারণ ও ফ্যাসিবাদের চিরতরে দমনে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান
খান জানান, মানববন্ধনে ঢাবি সাদা দলের নেতারা বলেন, আজকের অনুষ্ঠানে দুটি এজেন্ডা। খুনি হাসিনার যে রেকর্ড ফাঁস হয়েছে তার বিচারের দাবি এবং তার সঙ্গে যারা উৎসাহ দিয়েছে তাদেরও বিচার করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক তৎকালীন সরকারকে গুলি চালাতে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল বলে দাবি করেছেন তারা। এখন সেই আওয়ামীপন্থী শিক্ষকরা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ বিবৃতি দিচ্ছেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। মিটফোর্ড হত্যাকাণ্ডে আরও 2 জন গ্রেফতার। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীদের। আধিপত্য, দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিহিংসার জেরেই একের পর এক খুন খারাপি। গত 7 মাসে 150 জনকে হত্যা। একদিন বাড়িয়ে হলেও জুলাইয়ের মধ্যেই জুলাই সনদের আশা আলী রিয়াজের। শাপলার দাবিতে আবারও ইসিতে এনসিপি। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বেই এনবিআর কর্মকর্তাদের আন্দোলন। টার্গেট ছিল সরকার পতন, বলছেন উপদেষ্টা ফাউজুল কবির। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।